বিএনপির যিনি নেতা উনি একটু আগে বলে গেলেন যে পুলিশের যে ব্যাপারটা, তাহলে আমাদের একটা সংস্কারের বিষয় ছিল পুলিশ সংস্কারের যে বিষয়টা, তাহলে আমরা পুলিশকে ঠিক কতটুকু সংস্কার করতে পেরেছেন আপনারা, যে ওরা আসলেও কি নির্দলীয় থাকতে পারবে কিনা বা সরকার পরিবর্তন হলে আবার সরকারপন্থী হয়ে যাবে কিনা, এই ব্যাখ্যাটা যদি আমাদের একটু বুঝিয়ে বলতেন, কারণ আমরা আবার আগের অবস্থায় ফিরতে চাই না আচ্ছা, কোনোভাবেই। আরো কয়েকটা প্রশ্ন নিয়ে নেই আমরা। থ্যাংক ইউ স্যার। জি, আর কেউ প্রশ্ন? ওকে ওকে, তাহলে আমরা জি সংক্ষেপে একটু আচ্ছা, প্রশ্নের উত্তর নেই। প্রথমত যে আমাদের দায়িত্বটা কি ছিল এটা বুঝতে হবে। তিনিও একটা সংস্কার কমিশনের প্রধান ছিলেন, আমিও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলাম এবং ঐক্যমত্য কমিশনের সদস্য ছিল। আমাদের দায়িত্বটা হলো, প্রথম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসাবে আমাদের দায়িত্ব ছিল কতগুলো সংস্কার প্রস্তাব উত্থাপন করা, যে মানুষের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে, তাদের মতামতের ভিত্তিতে আমরা সার্ভেও করেছি। এইসবের ভিত্তিতে নির্বাচন ব্যবস্থাকে কুলুষমুক্ত করার লক্ষ্যে, নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠু নিরপেক্ষ করার লক্ষ্যে কি কি পরিবর্তন হওয়া দরকার সেগুলো সুপারিশ করা। আমাদের দায়িত্বটা কিন্তু বাস্তবায়ন নয়। বাস্তবায়ন হলো সরকারের, নির্বাচন কমিশনের, অন্যান্য কর্তৃপক্ষের। আর পরবর্তীতে ঐক্যমত্য কমিশনের সদস্য হিসেবে আমাদের দায়িত্ব ছিল যে 6টি সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো করেছে, যার প্রধানদেরকে নিয়ে ঐক্যমত্য কমিশন ঘুরতে হয়েছে, সেই প্রস্তাবগুলোর থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে ঐক্যমত্য সৃষ্টি করা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখন বাস্তবায়িত হবে কি না হবে তা নির্ভর করবে এই যে জুলাই ভেরি সিম্পল আনসার আর কি, বাস্তবায়নের দায়িত্ব আপনাদের নয়। যে এইগুলো বাস্তবায়িত হবে কি না হবে, এই যে গণভোট হবে 48টা বিষয় বললাম, এগুলোর ব্যাপারে যদি হাঁ জয়যুক্ত হয় তাহলে সংস্কারের পক্ষে মানুষ মতামত দিয়েছে বলে মনে করা হবে। এবং এগুলো আমাদের যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা প্রথম 180 দিনে, 180 কর্মদিবসে এগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে তারা বাধ্য হবেন। ডক্টর দেবপ্রিয়। জহির, আমি একটু মানে বদিউল ভাই তো আমার গুরুজন মানুষ, আমি ওনার সাথে আন্দোলন সংগ্রাম করে বড় হয়েছি, সেহেতু ওনার সাথে দ্বিমত করাটা একটু বেয়াদবির অংশ হবে, তো আমি একটু বেয়াদবি করি। তো দেখুন, উনি যে সংস্কারের কথা বলছেন, এই সংস্কার কিন্তু মাত্র 6টা বিষয়ের এলাকার উপরে। ওই 6টার বাইরে আরও অনেক কিছু ছিল। তার ভিতরে পুলিশও ছিল, তার ভিতরে মানবাধিকারের বিষয় ছিল, তার ভিতরে আপনার বিচার ব্যবস্থার কথা ছিল, অর্থনৈতিক অন্যান্য সংস্কারের বিষয়ে বিভিন্ন জায়গায় আমরা বলেছি, বাংলাদেশ ব্যাংক থেকে আরম্ভ করে। আমি কোনো কমিশনের প্রধান ছিলাম না, আমি শ্বেতপত্র কমিটির প্রধান ছিলাম। ওইটা অর্থনৈতিক পরিস্থিতিকে মূল্যায়ন করার জন্য করা হয়েছিল। আর যেটা বিষয় সেটা হলো, এই সরকারে যেহেতু বারবার বলছে কোনো সংস্কারের জন্য কোনো আইনেরও পরিবর্তন করার দরকার করে নাই, শুধু অধ্যাদেশ দিয়ে, কার্যাদেশ দিয়ে, নিয়মতান্ত্রিক পরিবর্তনের মাধ্যমে করা সম্ভব হয়েছিল। দেখুন, আমি একটা উদাহরণ বলি। মানবাধিকার কমিশন নাই, মানবাধিকার কমিশন কেন হলো না? আজকে যদি মানবাধিকার কমিশন এখানে থাকতো, এবং আইনটাই সেদিন মাত্র হয়েছে, এখন সরকার এটার জন্য লোক খুঁজে বেড়াচ্ছে লণ্ঠন দিয়ে, টর্চ লাইট দিয়ে, তো হারিকেন দিয়ে নয়। হ্যাঁ, আচ্ছা, লণ্ঠন বলেছিলাম এই জন্য, পরে টর্চ লাইটে আসলাম। তো সেহেতু এখন কেন দেখেন, একটা ওই যে তথ্য অধিকার আইন, ওই তো উনি এটা নিয়ে কাজ করেন, তথ্য অধিকার আইন কেন পরিষ্কার করা হলো না? দেখেন, নির্বাচনের প্রাক্কালে যদি আমার তথ্য অধিকার আইনটা খুবই সুস্পষ্টভাবে থাকতো, তাহলে আজকে আপনাদের অনেক প্রশ্ন এইখানে না এসে ওখানে করতে পারতেন। সেহেতু অনেক কিছু কিন্তু করার ছিল। বিষয়টা হলো, শুধুমাত্র আগামী সরকার করবে এই বলে না, এই ভরসাতে আমরা কিন্তু কাজ করিনি, আমি অন্তত করিনি। আমি মনে করেছি এই সরকারই অনেক কিছু করে যেতে পারবে এই সময়কালের ভিতরে। প্রশ্নটা দাঁড়িয়েছে যে এই সরকার এখন যে অবস্থায় এসে নির্বাচনটা করছে, এটাকে কি বলে বাংলা ভাষায়, দম ফুরিয়ে গেছে। এই সরকারের দম ফুরিয়ে গেছে, এবং সকলেই আমলা থেকে সবাই বুঝতে পারছে ওনারা কদিন পর চলে যাবেন। সেহেতু ওনাদের কথারও এখন সেই অর্থে যে গুরুত্বটা থাকে আমলাদের কাছে, সেটাও নাই। নাগরিকদের কাছে যে সমস্যাটা হয়েছে, ওনাদের যে নৈতিক শক্তিটা ছিল আজ থেকে 1-1.5 বছর আগে, বললে পরে আমরা যে মান্য করতাম, এখন সেই নৈতিক শক্তি নাই। কারণ ওই যে 3টি বিষয় উনি বলেছেন, এবং এটা ঠিক, নির্বাচন, বিচার, সংস্কার। আর আমি চারপাশে ঘুরে এসে যে চতুর্থ বিষয়টি এটার সাথে পেরেছি, সেটা হলো নিরাপত্তা।
মানুষ নিরাপত্তায় অভাবে এখন খুবই দুর্বিষহ পরিস্থিতিতে আছেন। ওই যে আমাদের হাফিজ সাহেব বললেন মবকে মোকাবেলা করার মতো পুলিশের অবস্থান নাই, ওইটা যদি ওনারা বলেন তাহলে আপনি চিন্তা করে দেখেন সাধারণ নাগরিকের কোন জায়গায় কি পরিস্থিতি আছে এবং আইনের শাসন পাওয়ার ক্ষেত্রে যে দুর্বল অবস্থা গেছে, বিচার ব্যবস্থা থেকে আরম্ভ করে এই জায়গাটাতে সমস্যা হয়ে গেছে। অর্থাৎ শুধু ক্ষমতার প্রদর্শনের ক্ষেত্রে ওনারা অপারগ হলেন তা না, ওনাদের নৈতিক অবস্থানটা সবচেয়ে দুর্বলতম অবস্থায় নিয়ে ওনারা নির্বাচনে যাচ্ছেন। এইটা নির্বাচনের প্রাক শর্ত হিসেবে একটি বড় দুর্বলতা। একটা নৈতিক শক্তির সরকার এই মুহূর্তে আমি পেলাম না।